তুই বাসায় আসবি 5 মিনিটের মধ্যে, নয়তো আমি তোর বাসায় গিয়ে খুন করব। বুকে আদর করার শখ ঘুঁচিয়ে দেব কবির, মুখে মুখে তর্ক। তোর নতুন বিয়ে করা বউকে তখন অন্য জায়গায় ধুমধামে বিয়ে দিব। কবির চুপসে গেল। তাকে মেরে আবার বউকেও বিয়েও দিবে? সে মুখ ফুলিয়ে বলল, না স্যার, এসব বলবেন না। আমার একটা মাত্র বউ, আমি আসছি। কবির ধরফর করে ওঠে, গায়ে টি শার্ট আর প্যান্ট ঠিকঠাক করেই বাসার নিচে চলে যায়। তার বউ পেছন থেকে ডাকতেই অসহায় গলায় বলল, বেঁচে থাকলে আবার দেখা হবে জানো, আদর শখ সব হবে। এখন আমাকে পিছু ডাকো না, দোয়া দরুদ পরে ফু দিয়ে দাও। কবির গাড়ি স্পিড চালিয়ে 9 মিনিটের মধ্যেই আসলো প্রমুখের বাসার সামনে। ভেতর থেকে তালা দেওয়া, গার্ডরা ঘুমোচ্ছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কল করে প্রমুখকে। প্রমুখ তখন কাট কাট গলায় বলল, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি। যদি এদিক ওদিক হয়, ট্রাস্ট মি, তুই আজ শেষ। বুকের পাঁটা বরাবর গুলি ঠুকে দেব। সিসি ক্যামেরা আছে কবির, পালানোর চেষ্টা করলে কি করব নিজেও জানি না। আমাকে যা তা বলিস? বউয়ের আদরের অনাহারে ভুগবো, আর ওইদিকে তুই বউ নিয়ে আহ্লাদ করবি? তা তো আমি সহ্য করব না। সিরাতকে তুই মেডিসিন কিনে দিবি? এবার দাঁড়িয়ে থাক, এটাই তোর শাস্তি। পেইন কিলার সিরাতকে নয়, বরং পায়ের ব্যথায় তুই নিজেই খেয়ে নিস, কাজে দিবে। এত শখ করেছিস, তখন তো মেডিসিন লাগানোর ব্যবস্থা করতেই হয়। কবিরের মুখ চুপসে যায়। সে কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, এত বড় শাস্তি দিবেন না। আর জীবনেও নম্বর না দেখে কল রিসিভ করব না। প্রমুখ কল কেটে ঘুমিয়ে যায়। কবির কষ্টে দুঃখে গেটে অবরত মাথা ঠুকে কাঁদে। রাতে বউকে ভালোবেসে সকাল সকালের মাসুল দিতে হচ্ছে তাকে। ইচ্ছে করলো ওই প্রমুখের বিছানায় আগুন ধরিয়ে দিতে। নিজে বউ নিয়ে শুয়ে অন্যকে দূরে রাখছে। অন্য কারো সুখ সহ্য হয় না ওই শালার। সিরাতের ভার্সিটির সামনেই দাঁড়িয়ে আছে সাফওয়ান। প্রায় 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে সে, তবুও সিরাতের দেখা নেই। কাল শত চেষ্টা করেও সায়রার নম্বর জোগাড় করতে পারেনি। রাত কাটিয়ে দিয়েছে তার অন্য ফ্ল্যাটে। সকাল সকাল গাড়ি নিয়েই আসলো সিরাতের খোঁজে, কিন্তু ভাগ কপাল বোধহয় সহায় ছিল না সাফওয়ানের। তাই তো হতাশ হয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে তাকিয়ে রইল গেটের দিকে। সিরাতকে একবার পেলেই জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে সাফওয়ান। সায়রা একরাশ মন খারাপ নিয়ে 3 নম্বর ক্লাসটা করলো। সিরাতকে কাল রাত থেকে সেও কল করে, ফোন অফ পায়। আজ সকালেই লাস্টবার কল করেও আশানুরূপ ফল না পেয়ে ভেবেছিল ভার্সিটিতে দেখা হবে। এখানে এসেও কোনো খবর নেই তার। সে হতাশ হলো। তখন থেকে মন খারাপ নিয়েই ক্লাস করছে। তাছাড়া অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কালকেই লাস্ট ডেট। ক্লাস বাদ দিয়ে বাসায় গেলেও সমস্যা, এক্সাম সামনে। চিন্তায় চোখ টলমল করে উঠল সায়রার। কি হলো সিরাতের? 2 দিন ভার্সিটিতে আসছে না, টিউশনেও যাচ্ছে না। এসব ভাবতে ভাবতেই সে অনেক কষ্টে ক্লাস শেষ করে বের হলো। ভার্সিটি চত্বরে ছাত্রছাত্রীর ভিড়। নতুন ভর্তি হওয়ায় মুখে তাদের খুশির ঝলক। সায়রা চারপাশে বন্ধু মহলের দিকে তাকিয়ে হাসলো। সিরাত থাকলে সেও ঘাসের বুকে বসে বকবক করে মাথা খেত। আড্ডার ঝুলি ফুরাইতই না। এবার সিরাতের চিন্তায় হাঁটতেই ফোন করলো তার বয়ফ্রেন্ড আবরার। সে মুচকি এসে কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো। সায়রা হাসলো। এতক্ষণের মন খারাপ পালিয়ে যায় নিমিষে। এই ছেলেটা তার জন্য পাগল। সারাক্ষণ কিভাবে হাসানো যায় সেই উপায় খুঁজে। সায়রাও ভালো না বেশি থাকতে পারে না। সে কথা বলতে বলতে গেটের বাইরে আসে। তখনই তার সামনে এসে হঠাৎ সাফওয়ান গম্ভীর স্বরে বলে, হাই, কেমন আছো? সিরাত কোথায়? হঠাৎ সাফওয়ানের কথায় সায়রা চমকে কান থেকে ফোন নামায়। ভ্রু কুচকে তাকায় সামনে। এই ছেলেকে চেনা চেনা লাগছে। তখনই মনে পড়ে সিরাতকে নিয়ে ঘুরঘুর করা ছেলেটার কথা। কল কেটে মুখে হাসি ঝুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কথা বলেই থামলো। বেশ চিন্তিত মুখেই বলল, কিন্তু সিরাত তো ভার্সিটি আসেনি। সাফওয়ান ঘাবড়ে যায়। কি হলো সিরাতের? সে অস্থির হয়ে জিজ্ঞেস করতেই সায়রা বলল, সত্যি বলছি ভাইয়া, সিরাত আসেনি ভার্সিটিতে। তাছাড়া আসলে আপনি আমার পাশেই দেখতে পেতেন। ওর ফোনও 2 দিন ধরে অফ, টিউশনিও করাতে যায় না। সায়রা মলিন মুখে দীর্ঘশ্বাস ছাড়ল। আবারও বলল, আমি সত্যি জানি না ওর হঠাৎ কি হলো।
লাস্ট কথা যখন হয়েছিল, সিরাত চিন্তিত ছিল আন্টিকে নিয়ে। ওনার নাকি হঠাৎ করেই প্রচণ্ড জ্বর আসে। তারপর আর কথা হয়নি? না, মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় ভাইয়া। সাফওয়ান হালকা ঢোক গিলে বলল, তুমি আমার সাথে ওদের বাসায় যাবে। ও বাসায় থাকবে নিশ্চয়ই। তাছাড়া তোমার জানা মতে আর কোনো রিলেটিভ আছে সিরাতের? সায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি ভাইয়া, এখন আমি যেতে পারছি না, তবে কালকে যাব শিওর। ওই বাসা ছাড়া সিরাতের কোনো রিলেটিভের সাথে কন্ট্যাক্ট নেই। সাফওয়ান কয়েকবার জোরাজুরি করলো সায়রাকে যেতে। সায়রা কোনো মতেই রাজি হলো না। তখনই সায়রার পাশে আবরান এসে বলল। সাফওয়ান কপাল কুঁচকে ছেলেটির আপাদমস্তক দেখল। সায়রা হেসে আবরানের হাত ধরে বলল, সিরাতের ফ্রেন্ড। সিরাত আজ আসেনি ভার্সিটিতে, তাই আমাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে। আবরান এবার তাড়া দিল সায়রাকে। সে যাওয়ার আগে সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। সাফওয়ান হঠাৎ ঠোঁট কামড়ে হেসে ওঠে। মাথা অনবরত ঝাঁকিয়ে বড় শ্বাস ফেলে মিষ্টি কণ্ঠে বলল, খুব। এতটাই ভালোবাসি তাকে। এই 2 দিন না দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। উন্মাদের মতো খুঁজে চলেছি এদিক ওদিক। সায়রা খুশিতে হাসল, বলল, অবশেষে সিরাতের কপাল খুলল। তাকে ভালোবাসার পারফেক্ট মানুষ খুঁজে পেলাম। প্লিজ ভাইয়া, আপনি সারা জীবন আগলে রাখবেন এভাবেই। সাফওয়ান মাথা নাড়ায়। সায়রা চলে যায় খুশি হয়ে। সাফওয়ান তাদের দিকে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে গাড়িতে উঠে নরম স্বরে বলে, আগলে রাখতে দিচ্ছে কই সে? কীভাবে জোর করে? এই হৃদয়ের ক্ষত সে কি একটু টের পায় না? তাকে সান্নিধ্য পাওয়ার ইচ্ছে দিন দিন বেড়েই চলেছে। একবার আমার বুকে কান ফেলে শুনো, সেটা এখানে খুব জ্বলছে। আমার কাছে চিরদিনের জন্য এসে কি ভালোবেসে এই জায়গায় মলম লাগিয়ে দিবে? জুলেখা কলেজ থেকে ফিরেছে একটু আগেই। বেলা দুপুর গড়িয়ে এখন বিকেল হওয়ার অপেক্ষায়। প্রমুখ প্রতিদিনের মতো আজও 12টায় ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। জুলেখার তৈরি করে রেখে যাওয়া খাবার নাস্তা খেয়ে জরুরি কাজে বেরিয়ে যায় বাসা থেকে। সিরাত প্রমুখ চলে যাওয়ার একটু পরেই ঘুম থেকে ওঠে। চারপাশে জোহরের আজানের সুরে ঘুম ভেঙে যায় তার। এরপর আড়মোড়া ভেঙে বোঝার চেষ্টা করলো কোথায় সে। তখন কালকের ঘটনা মনে পড়তেই নাক টেনে কাঁদছে। মনে তার মায়ের জন্য হাহাকার। জুলেখা কলেজ থেকে ফিরে ড্রেস খুলে ড্রয়িং রুমে এসে বসলো। হঠাৎ গুনগুনিয়ে কান্নার আওয়াজে প্রমুখের রুমে উকি দেয়। কপাল কুঁচকে দেখলো সিরাত আগের পোশাকেই হাঁটু কেড়ে বসে কাঁদছে। সে হতাশা মুখে তাকিয়ে বুঝলো এত বেলায় না খেয়েই মেয়েটা কাঁদছে। সে প্লেটে নাস্তা নিয়ে আসে সিরাতের কাছে। সিরাতের সামনে প্লেট নিয়ে হাসি মুখে বসে বলে, অল্প খায়া নেন ভাবি, অনেক বেলা হইছে, কাঁদলেই কি হইব? সিরাতের নড়চড় নেই। আগের মতোই জেদ নিয়ে বসে বসে কাঁদছে সে। জুলেখাও হাল ছাড়ার পাত্রী নয়। কয়েকবার ঘ্যান ঘ্যান করলো খাওয়ার জন্য। শেষে হাতে রুটি আর ডিম পোজ নিয়ে সিরাতের মুখের কাছে ধরলো, বলল, না খেয়ে থাকলে কি হবে ভাবি? আপনি অসুস্থ হবেন, আমাদের কিছুই হইব না। বিয়ে যখন হয়ে গেছে মানিয়ে নিন। ভাইজান খুব ভালো। একবার ভাইজানকে বুঝলে আজীবন শুধু সম্মান আর ভালোবাসতেই ইচ্ছে করবে। জুলেখা মুগ্ধ হয়ে কথা বলেই হাসলো। দুহাত ধারা সিরাতের মুখ উপরে তুলতেই সিরাত ফুঁসে ওঠে। চোখ গরম করে এক ঝটকায় জুলেখার হাতের রুটি ছিটকে দূরে ফেলে দেয়। সামনে প্লেটও রাগে জোরে ধাক্কা মেরে ফেললো। জুলেখা ভয় পেয়ে গুটিয়ে যায় সিরাতের ভয়ঙ্কর রাগে। আমি খাবো না, আর একবার আমার কাছে আসলে সব ভেঙে ফেলবো। সিরাত উঠে রাগে হিড়হিড় করে। দুহাতে সারা মুখের পানি মুছে শক্ত গলায় বলে, ভাইজানের হয়ে সাফাই গাইতে খুব ভালো লাগে? তার মতো গুন্ডাকে নিয়ে এতই আহ্লাদ? সিরাত মাথা চেপে বিছানায় বসলো। দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে তাকাতেই চোখে পড়ল প্রমুখের দুহাত পকেটে গুজে রাখা ছবির দিকে। শটান হয়ে দাঁড়িয়ে মুখে ঝুলিয়ে রেখেছে মৃদু হাসি। মুহূর্তেই সারা দেহ জ্বলে যায় সিরাতের। রাগে এলোমেলো দৃষ্টি ফেলল সে। পরক্ষণে পেয়ে গেল কর্নারে রাখা জগ ভর্তি পানি আর গ্লাস। সে এগিয়ে যায় সেখানে। হাতে গ্লাস শক্ত করে ধরেই জোরে বাড়ি মারল প্রমুখের মুখ বরাবর। মুহূর্তেই ছবিটা ভেঙে টুকরো টুকরো হয়। কাচের টুকরোগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারপাশে। সিরাত জল শক্ত করে হাঁপাচ্ছে।
এই লোকের হাসি তার সহ্য হচ্ছে না। সব তছনছ করে ফেলতে মন চাইছে। জুলেখা তার আচরণে ভয় পেয়ে যায়। দৌড়ে রুম থেকে বেরিয়ে ঢকঢক করে পানি খেল। বুকের বাঁ পাশে হাত রেখে শ্বাস নিয়ে এলো কয়েকবার। এরপর সোফায় বসে মনে পড়লো প্রমুখকে জানানো উচিত। তৎক্ষণাৎ কল করেই বলল, ভাইজান কই আপনি? ভাবি পুরো পাগল হয়ে গেছে। প্রমুখ জরুরি মিটিংয়ে ছিল, এমনিতেই মেজাজ বিগড়ে আছে। সে চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল, ভাবি? কে ভাবি? কি মুশকিল? ভাবি আমাগর ভাবি, আপনার বউ। জুলেখা বিরক্ত হয়ে বলল, ধুর, সিরাতের কথা কই, বিয়া করছে, বউরে চিনে না। প্রমুখ কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ রইল। জুলেখা কোনো রেসপন্স না পেয়ে বিড়বিড় করে বলল, সারা রাত বউয়ের লগে থাইকা সকালেই ভুইলা যায়, এ হইল বেড়াগর স্বভাব, সবাই একই রকম। তৎক্ষণাৎ প্রমুখ গলা ঝেড়ে হেয়ালি সুরে বলল, পাগলকে খেপিয়ে দিস না, তার মতো থাকতে দে। আমি জরুরি কাজে ব্যস্ত, অযথা কল করে বিরক্ত করিস না। জুলেখা অধর কামড়ে বলল, খাইতে কইলাম খাই না, কেমন গম্ভীর হয়ে বসে থাকে। আমি প্লেট নিয়ে খাওয়াইতে গেছি, অমনি আমারে জোরে ধাক্কা দিয়া প্লেট ফালাইয়া দিছে। কি করমু ভাইজান, এভাবে না খাইলে অসুস্থ হইব। প্রমুখ চেয়ারে আরাম করে বসে বলল, কি ছাই পাশা রান্না করেছিস? তোর ভাবি খাচ্ছে না, তাকে জিজ্ঞেস কর কি কি খায়, ওগুলোই রান্না করে খাওয়া। আমি কিছু জানি না ভাইজান, আপনি জলদি আসেন, আপনার রুমে সর্বনাশ কইরা ফালাইছে। প্রমুখ চটপট প্রশ্ন করল। কি করেছে? জুলেখা ভয়ে হালকা ঢোক গিল। যে রুমে পারমিশন ছাড়া ঢোকা নিষেধ, ওই রুমে প্রমুখের জিনিস ধরা ভয়াবহ দুঃসাধ্য ব্যাপার। সিরাত সেই দুঃসাহসিক কাজ করে ফেলেছে। প্রমুখের পরিপাটির রুমকে মুহূর্তেই দফা রফা করেছে। যত্নে সাজিয়ে রাখা ফটো অ্যালবাম ক্ষণিকেই টুকরো টুকরো করে ভেঙে দিল। জুলেখা চুপ থাকা প্রমুখের সহ্য হলো না, গলা উঁচিয়ে বলল, থাপ্পড় খেতে ইচ্ছে হয়েছে? অসভ্যের মতো চুপ করে আছিস কেন? ভাবি আপনার অ্যালবামে গ্লাস ফিক্কা মারছে ভাইজান। জুলেখা চোখ বন্ধ করে একদমে কথাটি বলল। এহেন কথায় প্রমুখ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, চোয়াল শক্ত করে বলে, কি কি করেছে সিরাত? অ্যালবাম ভেঙে ফেলছে, সারা রুমে কাচের টুকরো। আপনি আসেন, পাগলের মতন ব্যবহার করছে, আমার কথা শুনছে না। প্রমুখ কল কেটে দেয়। বার কয়েক শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো সে। এরপর সামনে তাকালো। কবির সহ সবাই কৌতূহল নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। সে কবিরকে বলল, বাসায় চল, তোর ভাবি আমাকে ভীষণ মিস করছে। কবির চোখ বড় বড় করে। এই মুহূর্তে তাদের জরুরি মিটিং। পৃথিবী ধ্বংস হলেও প্রমুখ নড়বে না এখান থেকে। কয়েকদিন আগে দোকান দখল করে ফ্ল্যাট বানানোর কথাই আলোচনা করছিল প্রমুখ। সেই ফ্ল্যাটের ডিজাইন সব আজই ফাইনাল করার কথা। তাছাড়া ফুটপাত ভেঙে বড় হাসপাতাল গড়বে সে, এ নিয়েও ঝামেলা চলছে। ফুটপাতের মানুষ রেগে আছে প্রমুখের প্রতি, কোনোভাবেই তাদের জায়গা ছাড়বে না। প্রমুখও জেদি, যে কিছুর বিনিময়ে হোক ফুটপাত দখল করবেই। দরকার পড়লে মেরে ভয় দেখাবে, রক্তের বিনিময়ে জায়গা ছিনিয়ে নিবে। আজ এসব নিয়েই আলোচনা হচ্ছিল, অথচ একটা ফোন কলেই সিরিয়াস মুহূর্তেই সব উল্টে হয়ে গেল। তার বউ নাকি মিস করছে। অন্য দিনের প্রমুখ আর আজকের দিনের প্রমুখের মাঝে বিশাল তফাৎ। যে কিনা বাসায় আগুন ধরলেও কাজ শেষ না করে ফিরে না, আজ সে কথা শেষ না হতেই বাসায় যাওয়ার তাড়া দিচ্ছে। প্রমুখ হাতে ফোন আর ফাইল নিয়ে কবিরকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠে বলে, কবির, আজ সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিস। বললাম না বাসায় যাব? তোর ম্যাম কাঁদছে, আমি বাইরে আসায় অভিমান নিয়ে ভাত খাচ্ছে না, আমাকে যেতে হবে, আদর করে করে খাওয়াতে হবে, তাহলেই সে খাবে। কবিরের হুঁশ ফিরতেই সে হনহনিয়ে নিচে গিয়ে গাড়িতে বসে। প্রমুখ সিটে বসে ডোর লক করলো। সিটে মাথা এলিয়ে রাগে ঘুষি মারলো গাড়ির দরজায়। বিরক্ত হচ্ছে সে। কাল থেকে মেয়েটা কি শুরু করেছে, আর একবার বাড়াবাড়ি করলে থাপড়িয়ে গাল লাল করে দিবে। প্রমুখ বাসায় এসে চারপাশে তীক্ষ্ণ নজরে দেখল সারা বাসায় নিস্তব্ধতায় ছেয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। জুলেখা ভয়ে তারপর আর চটাতে যায়নি সিরাতকে, চুপচাপ নিজের রুমে শুয়ে আছে। প্রমুখ রুমে প্রবেশ করে তাকায় আশেপাশে, পুরো রুম জুড়ে কাচের টুকরোয় ভরে আছে। তৎক্ষণাৎ চোয়াল শক্ত হয়ে যায়।
রুমের ভেতর কাউকে না দেখে এদিক ওদিক খুঁজল, কোথাও নেই সিরাত। সে হাত ছাড়ে কবিরকে। এদিকে কবির ভাবলেশীনভাবে সোফায় আরাম করছিল। স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তে সেখানে না যাওয়াই ভালো মনে হয়েছে তার কাছে। কিন্তু আহাম্মক কবির কি আসল কাহিনী জানে?